নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে কোনো মঠ বা মন্দির নয়, আজকে আপনাদের শোনাবো এক স্বপ্ন পূরণের গল্প। সম্প্রতিকালে বাংলার এক পর্বতারোহী, সে সামিট করেছে মাউন্ট এভারেস্ট। তিনি কর্মসূত্রে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার, ভালো মানুষ, এবং সেই সোমেন সরকার বা সোমেনদার মুখ থেকেই আমরা আজকে তার সমস্ত ইতিহাস, সেই সামিটের গল্প সমস্তটাই শুনবো তার নিজের মুখ থেকেই। চলুন কথা না বাড়িয়ে তার মুখ থেকেই শুনি তার এই ওঠা পড়া, এবং সে সামান্য অর্থ নিয়ে যেভাবে সামিট করেছে সেটাও একটা ইতিহাস। চলুন আমরা শুনতে থাকি এবং দেখতে থাকি। বস্ত্র আমার ফ্যামিলিকে চালায়, সুতরাং আমার প্রথম পরিচয় কিন্তু মাউন্টেনিয়ার হিসাবে নয়। আমি হলাম প্রথম পরিচয় আমি সব জায়গায় বলি আমি একজন ইঞ্জিনিয়ার। দ্বিতীয় পরিচয় অবশ্যই মাউন্টেনিয়ার, কেননা এই জগতে প্রায় 20 বছর আমি জড়িত। তৃতীয় একটা পরিচয় আছে, সেটা হলো আমি ম্যারাথন রানার। বিগত সিজনে আমি প্রায় 24খানা হাফ ম্যারাথন করে ফেলেছি, এবং সেগুলো সবই প্রায় 2 ঘন্টার নিচেই। তো এটা আমার একটা পরিচিতি আছে, শুধু কলকাতা নয়, মানে কলকাতার বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেও আমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি ম্যারাথনে। তো এটা একটা পরিচয়। এখন নতুন একটা পরিচয় হয়ে গেল যে এভারেস্টার সৌমেন সরকার। তো এটা একটা পরিচয় বলতে বাংলায় এভারেস্টারের সংখ্যা খুব বেশি আছে বলে আমার মনে হয় না। যারা আছেন তারা প্রত্যেকেই আমাকে চেনেন। এই জগতে আমি হয়তো এভারেস্ট জয় করিনি, কিন্তু মাউন্ট এভারেস্টের সঙ্গে বহুদিন থেকে জড়িত। সেই জন্য দেখবেন দেবাশিস বিশ্বাস গত পরশুদিন একটা আনন্দবাজারে লেখা লিখেছে, সেখানে আমার নামের আগে অভিজ্ঞতা সম্পন্ন ব্যাপারটা লিখেছেন, যে অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি সৌমেন সরকার বর্ধমানের, তিনি এভারেস্ট জয় করেছেন। আঁকতে পছন্দ করে তার উপরে জোর দেওয়া, কেউ হয়তো গান পছন্দ করে তার উপরে জোর দেওয়া, এগুলো প্যাশন মানুষের আছে, প্রত্যেক মানুষের আছে। তারা যদি তার উপরে জোর দেয় না, কাজের ফাঁকে ফাঁকে সেগুলো কিন্তু প্রস্ফুটিত হয়। তো আমি বলি এটার উপরে জোর দিন। আর ছাত্রছাত্রীদের আরেকটা কথা আমি পৌঁছে দিই, সেটা হলো যে লক্ষ্য ঠিক আছে, লক্ষ্যে পৌঁছাবো আমরা, কিন্তু তার আগে আমাকে একটা ভালো মানুষ হতে হবে। পড়াশোনা করে ভালো রেজাল্ট করলাম, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, সেটা হলে হবে না। তার আগে একটা ভালো মানুষ না হলে সমাজের কোনো উপকার হবে না। এটা আমি এই মেসেজটা পৌঁছে দিই, একটা অনেস্ট মানুষ হতে হবে। আরেকটা ব্যাপার হলো, সেটা হলো এবার জয় করে আসার পর অনেক জায়গায় অনেক সম্বর্ধনা পেয়েছি। তবে যে আমি ঘটনাগুলো বলবো সেগুলো হয়তো কিছু কিছু বেদনাদায়ক, কেননা আমি এই এভারেস্ট জয় করতে গিয়ে এই ঘটনাগুলো আমি লক্ষ্য করেছি। আমার একটা বন্ধু গত পরশুদিন ফোন করেছিল আমাকে আমেরিকা থেকে। সে আমার বন্ধুই বলবো, কেননা আমার টেন পার্টনার ছিল। তার হাতের আঙুলগুলো হয়তো ফ্রস্ট বাইট হয়েছে, কেটে বাদ দিতে হবে। তো এটা খুব দুঃখের, এখনো আমার গায়ে শিহরণ আছে, একসঙ্গে সময় কাটিয়েছি। আরেকটা মানে খুব দুঃখের, সেগুলো হলো যে ডেড বডি গুলো আমি দেখেছি, 3খানা ডেড বডি দেখেছি। সেই একটা ডেড বডি তো টপকেই যেতে হয়েছিল। তো সেটাও আমার খুব মানে সামিটের সময় আমার খুব মানে দুঃখ হয়েছিল যে ওকে টপকে গিয়ে আমি সামিট করছি। তো এইগুলো বাদ দিয়ে বাকিটা জার্নিটা খুব মানে অ্যাডভেঞ্চার তো ছিলই। 1 এপ্রিল 2025 আমি বর্ধমান থেকে যাত্রা শুরু করি। স্টেশনে যখন যাই তখন কেউ ছিল না আমার সঙ্গে, কেউ আমাকে টাটা করারও কেউ ছিল না। তো আমি যাওয়ার সময় চুপচাপ বসেছিলাম বর্ধমান স্টেশনে, কাউকে পাইনি। একজন সাংবাদিক আসবে বলেছিল, সে আসেনি। তো ভেবেছিলাম যাই, অন্তত লক্ষ্যটা পূরণ করি। শিলিগুড়ি হয়ে সীমান্ত, দার্জিলিং এর সীমান্ত পেরিয়ে ওপারে পশুপতিনগর, সেখান থেকে বাস ধরে আমি আমার গাইড, নেপালি গাইড,
এবং দার্জিলিংয়ের বাসিন্দা নির্মা শেরপা, দুজনে মিলে বাস ধরে 22 ঘন্টা জার্নি করে আমি পৌঁছালাম কাঠমান্ডু। কাঠমান্ডুতে পৌঁছে সেখানে দুদিন বিভিন্ন জিনিস কেনাকাটা করেছি, কেননা আমার কি কি জিনিস প্রয়োজন আছে, কি কি আমার কাছে আছে, সেগুলো শপিং করে দেখা গেল প্রায় 30,000 টাকা জিনিস কিনতে হবে। আমি 1.5 লাখ টাকা মতো নিয়ে গেছিলাম পকেটে, ইন্ডিয়ান। তো সেই টাকাটা থেকে $1250 আমাকে দিতে হয়েছে ইন্স্যুরেন্স। সেই ইন্স্যুরেন্সের টাকাটা ওখান থেকে কেটে নেওয়া হলো প্রায় 1,07,000 টাকা, 7,000। তারপরে 30,000 টাকা যাওয়ার পরে মাত্র প্রায় 13-14,000 টাকা আমার পকেটে পড়েছিল। সেইটা নিয়ে আমি চললাম। আমার গাইড যে ছিল সে একটু রাগ করলো যে, সাহেব আপনি এত টাকা কেন কম আনলেন, আরো কিছু আনতে পারতেন। আমি বুঝতে পারিনি কেন লাগবে, সেটা পরে বলছি কেন লাগবে। 7 তারিখে আমরা গাড়ি কাঠমান্ডু ত্যাগ করে পৌঁছালাম সুরকে। সুরকে গেল সেদিন যেদিন রামেছাপ বলে একটা এয়ারপোর্টে পৌঁছালাম, সেখানে দেখলাম গিয়ে বৃষ্টি হচ্ছে, সারাদিন ওয়েদার খারাপ, ফ্লাইট উড়বে না। তো পরের দিন সেই দিনে একই অবস্থা। তো আমার গাইড বললো যে এইভাবে থাকা যাবে না, কেননা যত দিন এখানে নষ্ট করবো উপরে গিয়ে আমাদের চাপে পড়ে যাবে, কেননা দিনগুলো খুব লিমিটেড ওখানে। তো সেই জন্য ওখান থেকে একটা ছোট গাড়ি ভাড়া করে আমরা সুরকে বলে একটা জায়গায় গেলাম। লুকলাতে আর যাওয়া হলো না। সেখান থেকে ট্রেকিং শুরু করলাম করে প্রথমে ফাকডিং থেকে নামচি বাজার, তারপরে তেইনবচে, ডিমবচে, লেমবচে, তারপরে গোরখসে, তারপরে বেস ক্যাম্প। প্রায় 7 দিন সময় ওখানে নিয়ে নিল। বেস ক্যাম্পে পৌঁছলাম 14 এপ্রিল। গিয়ে দেখলাম সেখানে টেম্পারেচার -6 থেকে -16 ডিগ্রি, দিনের বেলা -6, সারাদিন রোদ, কিন্তু দুপুরের পর থেকেই প্রায় দিন স্নোফল হচ্ছে। এবার টেম্পারেচার এই নিচে থেকে উপরে গিয়ে একটা হিউজ টেম্পারেচার ডিফারেন্সের জন্য আমার শরীর সেটা নিতে পারছিল না। অন্তত 3-4 দিন আমি খুব এই শীত ব্যাপারটাকে খুব অনুভব করছিলাম। এবং হাই অ্যালটিটিউড প্রায় 5,400 মিটার উচ্চতায় গিয়ে রাতে ঘুম হচ্ছিল না। প্রায় এই সময় আমি ঘুম থেকে উঠে বসে জল খেতে হচ্ছিল, একটু পাইচারি করে নিতে হচ্ছিল বাইরে সময় হয় ওই কোনো রকম এদিক ওদিক করে 3-4 দিন আমার প্রচন্ড অসুবিধা হয়েছে। তারপর যত দিন যেতে গেল আমি দেখলাম ওই ওয়েদারটাকে মানিয়ে নিতে আরম্ভ করেছি। তো এর পরে আসে রোটেশনের ব্যাপার। তো তার আগে কিছু আমার গাইড বললো কিছু স্নোতে যে আমরা ইকুইপমেন্ট ব্যবহার করি সেই ইকুইপমেন্ট গুলো ব্যবহারে আবার একবার ঝালিয়ে নেওয়া। তো সেইগুলো সামনে খুম্বু আইসফল থেকে নেমে এসছে বরফের বিভিন্ন উঁচু নিচু পাহাড়ের মতো, সেখানে গিয়ে আমরা আইস ট্রেনিং করলাম। কিভাবে ল্যাডার ক্রসিং করতে হয় সেগুলো শিখলাম, কারণ এর আগে আমি ল্যাডার ক্রসিং কোথাও করিনি, এমনকি মাউন্টেন করতে গিয়ে ল্যাডার ক্রসিং করতে হয়নি। তো সেগুলো রপ্ত করার পরে একটা মনের মধ্যে ভয় ছিল, কেননা বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে বা নেটে সার্চ করে বা মুখের কথায় খুম্বু আইসফল নাকি খুব টাফ, খুম্বু আইসফল অতিক্রম করা। কারণ এখানে বরফের বিভিন্ন রকমের আস্তরণ রয়েছে, দূর থেকে দেখলেই বোঝা যায় যে না এটা খুব একটা সুবিধের নয়। তো সেইটা একটা ভয় ছিল। তো যখন রোটেশন আমাদের শুরু হলো 20 তারিখের রাত, রাত 2টো পরের দিন 21 তারিখ পড়ে যাচ্ছে। রাত 2টোর সময় আরম্ভ করলাম বেস ক্যাম্প থেকে রোটেশন। প্রথমে খুম্বু আইসফলে যখন ঢুকছি তখন ছোট বড় বিভিন্ন ক্রাভাস পেরিয়ে যাচ্ছি, ছোট ছোট কিছু জায়গায় তালগোল পাকানো বরফ, তার ভিতর দিয়ে এদিক ওই বাঁকা এদিক ওদিক করতে করতে ক্লাইম্ব করছি। রোড ফেলা আছে, রোড সবসময় আমার গাইড বলেই দিয়েছে যেন সেফটিটা কখনো না খোলা হয়। যখন রোড চেঞ্জ হলো তখন যেন অবশ্যই বারবার উনি মনেই করিয়ে দিচ্ছিলেন, তো সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছিল। খুম্বু আইসফল যখন পেলাম মাত্র 4টে ল্যাডার দেখতে পেয়েছিলাম, ছোট ছোট 4টে ল্যাডার ফেলা ছিল, সেটা পেরিয়ে অনায়াসে পেরিয়ে গেলাম। গাইড আমার পিঠ চাপে বলে বাহ বহুত আচ্ছা। তো ভালোই
বেরিয়ে গেলাম। সকাল 8টার সময় পৌঁছালাম ক্যাম্প 1। সেখানে দেখলাম 5খানা ছোট ছোট টেন্ট ফেলা আছে, একটা কিচেন টেন্ট। কোনো সুবিধা নেই। এতদিন যা সুবিধা করেছি এই বেস ক্যাম্পে, তার বিন্দু মাত্র ওখানে নেই। কোনো রকমের বাঁচার জন্য যেটুকু খাবার দাবার সেটুকুই আছে। রাতটা কাটালাম। পরের দিন 6টার সময় আবার জার্নি শুরু, ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2। যাওয়ার সময় গ্র্যাজুয়ালি অ্যাসেন্ডিং, হাঁটা পথ, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। হঠাৎ করে একটা ওয়াল এসে গেল প্রায় 10 মিটার 90 ডিগ্রি, নিচে নেমে আবার উপরে উঠতে হবে। তো সেটা ক্লাইম্ব করলাম খুব মানে মানে ইন্টারেস্ট নিয়ে। তো কেন ওরকম ওয়াল ক্লাইম্ব করতে বেশ ভালোই লাগে আমার, কেননা একদিন যা শিখেছি সেগুলো এখানে অ্যাপ্লাই করতে পারছি। তো সেটা করার পরে ক্যাম্প 3 তে পৌঁছালাম বিকেল 3টের সময়। পৌঁছে সেখানে দেখলাম কিচেন টেন্ট আছে, ডাইনিং টেন্ট আছে, সুবিধা ভালো, খাওয়া দাওয়া ভালো। তো সেখানে রাত কাটালাম। রাতে খুব একটা ভালো ঘুম হলো না, তার কারণ হলো সেখানে হাইটটা আরেকটু বেশি, 6200 মিটার। তো সেখানে রাত কাটার পরে পরের দিন আমার গাইড বললো আজকে আমাদের ক্যাম্প 3 দিকে যেতে হবে। এটা কেন করছি রোটেশনটা, যে আমি এই ওয়েদারের সঙ্গে মানিয়ে নেবো, অ্যাক্লিমেটাইজেশন যেটা বলে। তো এই মানাবার জন্যই আমাকে যাওয়া, যাতে পরবর্তীকালে সামিট পুষের সময় আমার কোনো অসুবিধা না হয়। জুয়ারিং পয়েন্ট বলে একটা জায়গা আছে, সেখান থেকে একটা ওয়াল আছে ক্যাম্প 3 তে যাওয়া। সেই অবধি গিয়ে আবার আমাকে ফিরে আনা হলো। এসে ক্যাম্প 2 তে রেস্ট, সেই দিনটা রেস্ট নিয়ে পরের দিন রাত 4টের সময় বলা হলো যে আমাদের ক্যাম্প করে যেতে হবে, এই বেস ক্যাম্পে মানে বাপস যেতে হবে। আমি বললাম ঠিক আছে। সকাল 4টের সময় আমাকে ঘুম থেকে উঠলাম, মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। সেখান থেকে জার্নি শুরু করলাম। 5:30টার সময় ক্যাম্প 1 এ নেমে এসেছি। দেখলাম যারা ক্যাম্প 1 এ পরের দিন এসছে তারা ঘুমাচ্ছে। তো তাদের ডিস্টার্ব না করে আমরা খুব বয়সকাল পেরিয়ে 10টা নাগাদ পৌঁছালাম বেস ক্যাম্পে। সেটা 24শে এপ্রিল। সেই যে আসলাম, আমরা প্রথম রোটেশন করে আমার টেন্টের মধ্যে আমি প্রথম ব্যাক করেছি। এবং ব্যাক করার পরে 2-3 দিন যাওয়ার পর আমার যে গাইড আছে সে বলল 5-6 তারিখ একটা সুযোগ আছে উইন্ডো খোলার, এভারেস্ট উইন্ডো। এভারেস্ট উইন্ডো কাকে বলে? এভারেস্টের মাথায় সব থেকে ওয়েদার যে সময়টা ভালো থাকে সেই সময়টাকে বলা হয়, সেই পিরিয়ডটাকে বলা হয় উইন্ডো। তো আমি সেই আশায় ছিলাম যে তাড়াতাড়ি সাবমিট করে তাড়াতাড়ি নেমে যাবো, বাড়ি চলে যাবো। কেননা একবার নিচে আসতে $800 প্রয়োজন হয়, হেলিকপ্টারের খরচ, যাতায়াত $1600। এবার 86 ইন্টু 1600 গুণ করবি, কত টাকার? প্রায় কত 1.5 লাখের উপরে হবে। কোথায় পাবো? আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে আমার যদি এই জিনিসটা হয় আমি তো বিপদে পড়ে যাবো। আমি অত টাকা কোথায় পাবো? তাহলে তো বাড়িতে ফোন করা করি, এই সাহেবদের ধরাধরি করে কোথায় পাবো টাকা, এরকম ব্যাপার হয়ে যেত। তো মানে সত্যি কপাল ভালো, ক্যাম্পের মধ্যে অতদিন ছিলাম, প্রত্যেককে পাঠানো হয়েছে। আমি এবং একজন মহারাষ্ট্রিয়ান, উনি ইন্সপেক্টর মহারাষ্ট্র পুলিশের ভদ্র মহিলা, উনি গতবার এভারেস্ট করে গেছেন, এবারে লোকসো করেছেন, সাবমিট করেছেন। এই দুজনে মানে প্রায় 44 জন আমরা মেম্বার ছিলাম, তার মধ্যে 2 জন আমরা শুধু ক্যাম্পে ছিলাম। ভয় লাগতো। ডাইনিং টেবিলে খেতে যেতাম, আমরা 2 জন খেতে যেতাম, 2 জনের গল্প করবো, কত গল্প করবো। তো 2 জনের শরীরটা খারাপ হয়নি। আমি ছিলাম মানে বেস ক্যাম্পের মধ্যে সব থেকে ফিটেস্ট পার্সন। সেই জন্য লাক্কাসের কি করলো, আমার গাইডকে বললো ওই গাইড আর দেওয়া যাবে না, সৌমেনকে গাইড চেঞ্জ করতে হবে। তো গাইড চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমি মাঝে মাঝে লাক্কাসে জিজ্ঞেস করতাম, স্যার উইন্ডো কব তক খুলেগা? ও বলতো দেখলাম। তো এই করতে করতে যখন 8-9 তারিখ আসলো, তখন উনি অ্যানাউন্স করলেন 2খানা এভারেস্ট উইন্ডো আছে, একটা হলো 14 থেকে 16, আর একটা হলো 21 থেকে 26। তো আমাদের ঠিক করা হলো 4 জনকে এই 14 থেকে 21-এর মধ্যে পাঠানো হবে, 14 থেকে 16-এর মধ্যে। হিসাব করে দেখা গেল 10 তারিখের রাতে আমাদের পাঠানো হবে। তো 10 তারিখে সকালবেলা আমাদের কিভাবে অক্সিজেনটা নিতে হয় তার ট্রেনিংটা দেওয়া হলো, কিভাবে মাস্ক পরতে হবে, কিভাবে রেগুলেটরটা কন্ট্রোল করতে হবে, কিভাবে ক্যারি করতে হবে, সেসবগুলো আমাদের শেখানো হলো।
তখন আমি জানি না আমার গাইডকে। দুপুরে যখন খাওয়া খেয়ে টেন্টের মধ্যে গেলাম, জিনিসপত্র কিচ্ছু গোছানো হয়নি, কারণ প্রায় 5-6 দিন আমাকে ওপরে থাকতে হবে, কিছু জিনিসপত্র তো নিয়ে যেতে হবে, সেসব কিছু গোছানো হয়নি। আমি একটু মনমরা হয়ে গেছিলাম। 4টের সময় একটা কফি শপ ছিল, সেখানে কফি এবং স্ন্যাক্স পাওয়া যেত বিনা পয়সায় কোম্পানি থেকেই। সেখানে গিয়ে কফি খেয়ে চুপ করে বসে আছি, 4:30 বাজে। হঠাৎ পিছন থেকে মিংমা শেরপা, আমার যে গাইড, এসে ডাকলো সাবজি বাহার আইয়ে। বাইরে গিয়ে দেখি লাক্তা শেরপা কয়েকজন গাইডকে নিয়ে গল্প করছে। আমি যাওয়ার পরই লাক্তা শেরপা বললো, সাবজি স্যারজি ইয়ে আপনার গাইড, একজন ইয়াং ছেলে, 32 বছর বয়স, দাওয়া শেরপা। ঠিক আছে, মানে আমি চেয়েছিলাম যে আমার মতো হওয়ার মতো শুনবে আর কি। তো দেখা গেল মিংমা শেরপা যেভাবে হেল্প করছিল কোনো অংশে কম নয়, এবং আমাকে পুরো জার্নিতে যথেষ্ট হেল্প করেছে। মানে নেপালি শেরপারা এরকমই হয়, সেটা আমি বুঝলাম। সবাই হয় না, কারণ আমার এই বন্ধুর ক্ষেত্রে সে হয়নি, তার জন্য আঙুলগুলো কেটে বাদ দিতে হচ্ছে, মানে দুঃখের এটা। তো দাওয়া শেরপা আমার জিনিসপত্র গুছিয়ে দিল। 10 তারিখের শেষে, মানে 11 তারিখ পড়ছে, আবার সেই 2টোর সময় বেরোলাম 4 জন। রাস্তাতে কেউ নেই, অন্য এজেন্সির কোনো মেম্বার রাস্তায় বেরোয়নি। আমরা 4 জন ক্লাইম্ব করতে শুরু করলাম। সবাইকার আগে আমি বেরিয়ে গেলাম। ক্যাম্প 1 সেদিন 6টার সময়, মানে এত তাড়াতাড়ি গেছি সেই দিন। আমার আগের গাইড আর এই গাইডের মধ্যে পার্থক্য দেখুন, 2 ঘন্টা আমার আগে আমাকে ক্যাম্প 1-এ পৌঁছে দিল। ক্যাম্প 1-এ দাঁড়ালাম না, সোজা ক্যাম্প 2-তে। ক্যাম্প 2-তে প্রায় 1টা-1:30 নাগাদ আমাকে পৌঁছে দিল। পুরো বডি এক্সস্টেড, কিছু আর পাচ্ছিলাম না। মানে এতটা জার্নি করে, ক্লাইম্ব করে, রেস্ট, পরের দিন রেস্ট, তারপরের দিন ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 জুমারিং পয়েন্টে আসলাম। একটা ওয়াল ক্লাইম্ব করলাম, তারপরে শুরু হলো প্রায় 70 ডিগ্রি ওয়াল। সেই 70 ডিগ্রি জুমারিং করে 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 বিকেল 3টের সময় পৌঁছালাম ক্যাম্প 3। পিছনে অক্সিজেন শুরু হয়ে গেছে ক্যাম্প 2 থেকেই, অল্প অল্প। ক্যাম্প 3-তে সারা রাত ওই 0.5 অক্সিজেন দিয়ে আমাকে শুতে হলো। আমি বলছিলাম আমি অক্সিজেন ইউজ করবো না, দাওয়ার কথা অক্সিজেন এখন থেকে যদি ইউজ না করি উপরে গিয়ে আমার প্রবলেম হবে। সে প্রবলেমটা কি আমি পরে বলছি। তো আমি দেখলাম না, কিছুটা আইডিয়া আছে আমার, অক্সিজেন নিয়ে ঘুমালাম। কিন্তু ঘুম এত ভালো ঘুম হলো যে ঘুমগুলো আগে হচ্ছিল না। সারা রাত পুরো প্রায় মরার মতোই ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে ভোরবেলা 4টার সময়, আমার 5:30টার সময় আমাকে ডাকছে, সাবজি আমাকে নিকাল না, চলো। উঠে পড়লাম, আবার তৈরি হয়ে এলাম। তৈরি হওয়াটা খুব শক্ত, কেননা ডাঙ্গি পরে শুয়েছি। যে ক্লাইম্বিং শুট আছে সেটা পরা খুব ঝামেলা, তার সঙ্গে ক্র্যাম্পন পরা, গ্লাভস পরা, হেলমেট পরা, যাবতীয় জিনিস পরে বেরোতে সাজসজ্জার সরঞ্জাম আর কি, মানে সেই রণসজ্জার মতো। সেসব পেরিয়ে বেরোলাম। হাতে মিটন আছে, মিটনটা এত অসুবিধা করছিল যে জুমারিং এর মধ্যে মানে ঢুকছিল না হাত, খুব ন্যারো জায়গা। কোনো রকমে সেই জুমারিং করে আবার সেই 70 ডিগ্রি, কখনো 80 ডিগ্রি ওয়াল ক্লাইম্ব করে লোকসে ফেস, এটা লোকসে যে পাহাড় আছে তার গা দিয়ে উঠতে হয়। পৌঁছালাম লোকসে বেস ক্যাম্প। সেটা ক্রস করে ইয়েলো ব্যান্ড মানে দূর থেকে একটা ইয়েলো ব্যান্ড মতো মনে হয়, সেটা কিছুই নয়, হলুদ রঙের একটা পাথর, পাহাড়ের একটা অংশ, মানে তার রংটাই হলুদ। সেইটা ক্লাইম্ব করার পরে দেখলাম কিছুটা গ্র্যাজুয়ালি, মানে একদম পাহাড়ের গা দিয়ে একটু বাঁক নিতেই পৌঁছে গেলাম ক্যাম্প 4। ক্যাম্প 4 যখন পৌঁছালাম তখন 12:30, পাক্কা 12:30। तो আমাকে বলা হলো যে सब्जी आप सो जाइए, थोड़ा रेस्ट कीजिए, आज रात में क्लाइंब करना है। तो আমি 12:30টার পর থেকে প্রায় 1:30টার কাছাকাছি আমি কোনো টেন্ট খালি পাইনি। তার কারণ হলো আমার আগের দিন চেক প্রজাতন্ত্রের 2জন মেম্বার, তাদের নাম হলো রোমান আর মিলান, আমারই গ্রুপে ছিল, কিন্তু তার আগের দিন ওরা সাবমিট করে ফিরে এসে ওই একটা টেন্ট অকুপাই করে কিছুতেই বেরোবে না। তার কারণ হলো অতটা ক্লাইম্ব করে ফিরে আসার পর
শরীরে আর কিছু থাকে না, যেখানে শুয়ে পড়ে সেখানেই ঘুমিয়ে পড়ে, এরকম অবস্থা। মানে এরকমই, এটা হয়, কিছু করার নেই। তো তাদেরকে কোনো রকমের ধাক্কা ধাক্কি করে বেরোচ্ছে না বলে বার করা হলো, করে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। পরে অবশ্য শুনেছিলাম মিলানকে ক্যাম্প 3 থেকে রেস্কিউ করা হয়েছে, তার অবস্থা এতটাই অবনতি হয়েছে। কিন্তু রোমান খুব ভালো ছিল, প্রথম থেকেই আমি জানি ভালো ক্লাইম্বার। তো যাকে আমাকে শুয়ে দেওয়া হলো, স্যুপ খেলাম, কিছুটা স্যুপ, ওখানে সব প্যাকেট ফুড, নুডলস আর স্যুপ এই সবগুলি বেশি থাকে, আর কিছু পাওয়া যায় না। আর কিছু চকলেট বার বা এনার্জি ট্যাবলেট এগুলো থাকে, যেগুলো জলের সঙ্গে মিশিয়ে খাওয়া হয়। তো আমি বেশি স্যুপটাই পছন্দ করতাম, কারণ চিবাতে হবে না, ডক করে খেয়ে নিলাম একটু, ব্যাস এনার্জি যাওয়া হবে। বিকেল 4:30টার সময় দেখলাম জুলিয়া ঢুকলো। জুলিয়া মানে সেও আমার সঙ্গে সঙ্গে আসছিল, ইউকের একজন ক্লাইম্বার মহিলা। জুলিয়া এসে টেন্টের সামনে থেকে ঢুকে আমার গায়ের ওপর শুয়ে পড়লো, ভদ্রমহিলা। তো শুয়ে পড়লো মানে এতটাই সে মানে এক্সস্ট হয়ে গেছে। তার 8 ঘন্টা পরে জিতেন্দ্র, মানে যে আমেরিকায় আসি ফার্স্ট বাইট হয়েছে বলছিলাম, সে সৌমেন হার আর ইউ বলতে বলতে আমি যে আওয়াজ দিয়ে জিতেন্দ্র আই এম হিয়ার বলতেই ও পিছন দিকে খোলা যায় টেন্ট, সেইখানতে কোন রকম মাথা গলিয়ে আমার গায়ের উপর পড়লো, দুজনেই আমার গায়ের উপর পড়েছে। ছোট টেন্ট, তো আমার তো ঘুম চটকে গেছে, কোন রকমে আমার পায়ের উপর শুয়ে আর কিছু করতে পারছে না। আমি ওর জুতো ক্র্যাম্পন খুলে দিলাম, কিছু করার নেই। জল দিলাম জল খেতে, জুলিয়াকে আমার পাশে শুয়ে দিলাম, ওকেও জল দিলাম, জল খেলো, আমার জলটাই দিলাম। খাওয়ার পরে দুজনে দেখলাম শুয়ে পড়লো, আমার তখন ঘুম হয়ে গেছে। আমাকে গাইড বললো 6টার সময় বেরোবার কথা, যে 6টার সময় हम लोग 6 बजे निकलना है, 4 बजे तक हम सबमिट कर देंगे। ठीक है, जो बोले गाइड। 6টা বেজে গেল, 7টা বেজে গেল, এরা আর নড়ে না। আমি বেরোবো কোথা দিয়ে, আমার তো বেরোবার রাস্তা দিতে হবে। গাইড রাগ করছে। কোন রকমে 8টার সময় আমার জুতো এবং ক্রাম্পনটা পরে আমি বাইরে বেরিয়ে পড়েছি। বাকিটা আমি নিজে বাইরে করে, আমার गाइड बोलो चलो सब्जी हम लोग का समिट फेस में जाना है, अभी लेट नहीं करना है। बोले 8টার সময় একদম পাক্কা 8টার সময় জার্নি শুরু করেছে। কিছুটা সমতলে গিয়ে শুরু হয়ে যাচ্ছে আবার ক্লাইম্ব। সারা রাত 3টার সময় আমি উইন্ডো মানে এভারেস্ট যে ব্যালকনি আছে, যেটা এভারেস্ট ব্যালকনি বলা হয়, 10 ফুট বাই 10 ফুট মতো একটা ছোট্ট জাস্ট প্লেন জায়গা পাহাড়ের উপরে, সেখানে জল খাওয়া হয় আর সিলিন্ডার চেঞ্জ করা হয় পিছনে, অক্সিজেন ফুরিয়ে যায়। শোনা যাচ্ছে? অক্সিজেন ফুরিয়ে যায়। তো সেই সিলিন্ডার গুলো আমার একটা সিলিন্ডার চেঞ্জ করে নিল, গাইডের সিলিন্ডারটা চেঞ্জ করে নিল, নিয়ে আবার চড়ছি। এরপরে আরো স্লো এবং খুব ন্যারো রাস্তা, ট্রাফিক জ্যাম শুরু হয়ে গেল। মানে 2 পা এগোচ্ছি আর এগোতে পারছি না, সামনে লাইন পড়ে গেছে। সব ম্যাক্সিমাম ঘুরেছি ভারতীয় রেল ধরতে গেলে। কিছুটা যাওয়ার পরে মানে বেশ কিছুটা যাওয়ার পরে শুরু হলো ঝড়। মানে ঝড়ের সঙ্গে স্নো কাটিয়ে ওগুলো এমন ভাবে চোখে লাগছিল, আমার চোখে কিছু ছিল না, মাস্ক পরা ছিল, যেটুকু বেঁচে ছিল, বাকি অংশে চোখে ছুঁচের মতো দিচ্ছে, জাস্ট মনে হচ্ছে কেউ ছুঁচছে, মানে এইভাবে। এবং সেটা বিভিন্ন দিক দিয়ে, আমি এদিকে মুভ হচ্ছি তো এদিক দিয়ে আসছে হাওয়া, এদিক দিয়ে হচ্ছে তো এদিক দিয়ে আসছে, মানে ঝাপটা গেল বিভিন্ন দিক থেকে। এটা দেখে আমার গাইড আমার ওই ব্যাগ থেকে একটা নাইট ভিশন গগলস এটা বার করে দিল, যেটা পুরো ফটো আছে। ওইটা 17,000 টাকা দামে নিচে থেকে কিনে এনেছিল, ওটা আমাকে দিয়ে দিল, সবজি লাগাই। সেটা লাগার পরে এত আরাম পেয়েছি, আর মুখ খালি নেই, মানে পুরো মুখটা ঢাকা হয়ে গেছে। চললাম, একটা রক আসলো, সেটাও ক্লাইম্ব করলাম ওই ট্রাফিক জ্যামের মধ্যেই। কিছুটা যাওয়ার পরে ভোর হয়ে এসছে, দেখলাম সুন্দর একটা আবহাওয়া, মানে সানরাইজ হচ্ছে। তারপরেই শুরু হয়েছে যেটা হিলারি স্টেপ বলে, ন্যারো রাস্তা, যাবো কি করে, সরু রাস্তা, এদিক দিয়ে কেউ আসলে পাশ দিতে পারবো না, কি করে যাবো। কোন রকমে रोड धोने बोले साहब जी आप वो क्लिप पर मत जाइए क्योंकि उधर वो हैंगिंग पोर्शन है,
ওই জায়গাটা আপনি যাবে নিচে একদম খারাপ। তো এই ধরে ধরে কোনো রকম ভয় ভয়ে ফিরিয়েছে ওইটুকু অংশ। তারপরে যে অংশটা সেটা আরো মারাত্মক, সরু জায়গা কিন্তু পাথরের, এবং মানে এরকম খাড়াই পাথরে, সেইখানে একটা ডেড বডি পড়ে আছে একদম রাস্তার উপরে। তো আমার সামনে একজন ভদ্রমহিলা বিদেশি, তার গাইড ওই ডেড বডিটা ক্রস করে ওইদিকে বারবার ডাকছে, ভদ্রমহিলা কিছুতেই যাচ্ছে না, যতবার যাচ্ছে ডেড বডিটা দেখে আবার এইভাবে ঘুরে আসছে, ঠিক মানে আমার দিকে মুখ করে আবার ঘুরে আসছে। তো প্রায় 7-8 বার এরকম করেছে। লাস্টে আমি রাগ করে নেক্সট ডে করে জোরে ধাক্কা দিয়েছি, এমন ধাক্কা দিয়েছি ও ওইদিকে চলে গেছে, মানে টপকে ডেড বডিটা টপকে চলে গেছে। টপকে গেলে তো হবে না, ওই ক্লাইম করতে হবে আবার ওইটা রকি পোর্শনটা, ওই পায়ে ওই কাঁটা মানে ক্রাম্পন যেটা আছে ওইটা করে পাথরের উপরে ক্লাইম করা খুব কষ্টকর। তো ওকে ঠেলে ঠেলে তুলে দিলাম। এবার আমি যখন ডেড বডিটা করেছি, আমার পায়ে ওই ডেড বডির যে জ্যাকেটটা ছিঁড়ে গেছে, পায়ে আটকে গেছে আমার। তো আমার আরো ভয় লেগে গেছিল। এমনিতেই তো মন খারাপ, একটা ডেড বডি করিয়ে আমি সাবমিট করতে যাচ্ছি, সেটা যেমন মনে আঘাত লেগেছিল, সেটা আরো ভয়ের যে জ্যাকেটটা পায়ে আটকে যাওয়াটা। তো যাই হোক কোনো রকমে সেইখানটায় আমি কি করলাম, আমার যে আপার পোর্শন মিটন বলা হয় আর নিচের পোর্শন একটা পাতলা হ্যান্ড গ্লাভস যেটা ইলেন সেটা থাকে। তো যেহেতু ক্লায়েন্ট আমি ভালো গ্রিপ হচ্ছিল না, মিটনটা খুলে ভিতরের যে হ্যান্ড গ্লাভসটা ছিল সেইটা করে সাবমিট করেছিলাম। সেখানে একটু ভুল হয়েছিল, তার ফলে আমার কিছুটা ঠান্ডা আমার লেগে গেছে এখানে, এবং এই ছাল উঠতে আরম্ভ করেছে, ব্যথা আছে, প্রচন্ড ব্যথা হয়। গেলাম, এবার ওই পোর্শনটা পেরিয়ে কিছুটা যাওয়ার পরে আমার সামিট পয়েন্ট চলে এসেছে। তো সেই সামিট পয়েন্টে গ্রাজুয়ালি গিয়ে দেখলাম একটা বিদেশি দল প্রায় 6-7 জন ছিল, তারা হই হুল্লোড় করে নেমে আসছে। তারপরে আমরা পৌঁছালাম সামিট পয়েন্টে। একটা জিনিস কি ভালো একটা প্রশ্ন থাকে, ওখানে গিয়ে কতটা আনন্দ হয়। অ্যাকচুয়ালি ওইখানে গিয়ে না মানসিকতাটা সেইভাবে আর মানে খেলে না, মানে যে ওখানে গিয়ে ভিতরে ভিতরে আনন্দ বা এইসব এই ব্যাপারগুলো একদমই খেলে না। মানে জানি না মানসিকতা পরিবর্তন হয়ে যায় কিনা বা মাথা কাজ করে কিনা। ওই সময় গিয়ে মনে হয় কতক্ষণে নিচে নামবো, মানে ওঠাটা যত সোজা নামাটা তত কঠিন। তো ওই নামার চিন্তাটা তখন মনের মধ্যে কাজ করে। ফটো যা তুললাম, ভিডিও যা করলাম, কেননা সেই সময় কেন আমি চোখ খুলে বা মুখ খুলে তুলেছি ফটো, চোখটা কেন খুলেনি, তার কারণ হলো সেখানে ওই হাওয়ার গতিবেগ প্রায় 30 কিলোমিটার/আওয়ারে হয়েছে, তার সঙ্গে ওই স্নো পার্টিকেল। তো আমি সাহস পাইনি, মানে এত কষ্ট হচ্ছিল না, চোখের মধ্যে ওই বরফের টুকরোগুলো লাগছিল যখন। তো যাই হোক ফটো এবং ভিডিও তোলার পরে আবার ওই পথ দিয়ে ওই কোনো রকমের নিচে আবার নামছিলাম। তো আমি দুখানা ডেড বডি ওখানে পড়ে থাকতে, একটা টপকে গেছিলাম আর একটা একটু দূরে ছিল। যখন হিলাই স্টেপ থেকে নিচে নামছি তখন আমার পায়ে চোট লাগলো গোয়ালিতে, আমি কিছুতেই আর নামতে পারছিলাম না। তো সেই চোটের জন্য আমাদের ক্যাম্প 2-তে নামার কথা, আমি পারলাম না, ক্যাম্প 2-তে নামতে পারলাম না। জল শেষ হয়ে গেছিল, জলের জন্য গলা ফেটে যাচ্ছিল। তো ক্যাম্প 4-এর আগেই সেটা হয়েছিল। কোনো রকমে ক্যাম্প 4-এ এসে অরেঞ্জ জুস খেয়ে আবার জার্নি শুরু করলাম, কেননা তো সেইটা হয়ে লোসে বেস ক্যাম্প হয়ে যখন ক্যাম্প 3-তে পৌঁছালাম তখন সন্ধ্যে 6টা হয়ে গেছিল। আমার যে গাইড সে বললো, সাবজি আপ ইধার রাত মে রহিয়ে, मैं चला ক্যাম্প 2 में। তার বক্তব্য হচ্ছে একদিন আমার খাওয়া ভালো হয়নি, আমি ক্যাম্প 2 থেকে, ওখানে কিচেন টেন্ট আছে, খাওয়া দাওয়া ভালো আছে, আমি ওখানে গিয়ে খাবো। তো আমি কি করলাম, ঠিক আছে মেরে বাত করলে দিজিয়ে, ওখানে তো ওয়াকি টকি ছাড়া কিছু নেই। তো আমাকে ওয়াকি টকি ধরিয়ে দিল। আমি লাক্কা से যে ম্যানেজিং ডিরেক্টর তাকে বললাম, मेरा पैर में चोट आ गया, मैं कैसे कैंप 2 में जाएंगे। ঠিক আছে आप उधर ले जाइए। যেই বললাম ও আর কোনো কথা বললো না। দুজনে ক্যাম্প 3-তে থাকলাম। পরের দিন 6টার সময় ক্যাম্প 3-তে জার্নি শুরু করলাম, ক্লাইম ডাউন, পা ঠিক হয়ে গেছে, পরের দিন আর অসুবিধা হয়নি। ক্যাম্প 2-তে এসে ব্রেকফাস্ট করলাম, করার পরে আর কোথাও থামিনি, একদম সোজা বেস ক্যাম্প যখন পৌঁছালাম তখন বিকেল 5টা হয়ে গেছে। নিমাজি এবং আরো কয়েকজন এসে উত্তরীয় পড়ালো, সামিট হয়ে গেছে। আমি বললাম আর আমি এখানে থাকছি না, পরের দিন
6টার সময় আমি এই নিমাকে নিয়ে নিচে 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 কাঠমান্ডু 2 দিন কাটিয়ে রক্সল হয়ে 25 তারিখে বর্ধমান। প্রচুর বন্ধু বান্ধব, ক্লাব, বিভিন্ন সংস্থা, সাংবাদিকরা এত পরিমাণ মানে উৎসাহ দিয়েছে, মানে আনন্দ আরো দ্বিগুণ হয়ে গেছিল। তো এই হলো আমার এভারেস্টের জার্নি, খুব সংক্ষেপে বললাম।